রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প চণ্ড। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প চণ্ড। হাম্বিরের নাতি লখা রানা। লড়াই করতে করতে তিনি এখন বুড়ো হয়েছেন, আর তাঁর তলোয়ার সে শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোঁতা হয়ে গেছে যে এক গাছা আঁখ কাটবারও ধার তাতে নেই। তবে তলোয়ারে ধার না থাকুক, লখা রানার কিন্তু কথার ধার খুবই ছিল। ঠাট্টা তামাশায় তাঁর কাছে দাঁড়ায় কার সাধ্য। বয়সের সঙ্গে রানার মশকরা করবার বাতিক ক্রমেই বেড়ে চলেছিল। সে একদিনের কথা, সাদা জামাজোড়া, সাদা দুপাট্টা, পাকা চুলের ওপর ধবধবে পাকড়ি পরে লখা রানা লক্কা পায়রাটি সেজে বসে আছেন। পাহাড়ের ওপর শ্বেতপাথরের খোলা ছাদ। রানার চারিদিকে সভাসদ পারিষদ, সকলের হাতে এক এক খোড়া সিদ্ধি। এখনই জলসা শুরু হবে। চাকরেরা বড় বড় থালায় ফুলের মালা, পানের দোনা এনে রেখেছে, সঙ্গে গোলাপ আর আতরের গন্ধ। ছাদের এক কোণে একদল নাচনি সোনার ঘুঙুর এ ওর পায়ে জড়িয়ে দিচ্ছে। এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়ারের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে রণমল্লের দূত এসে উপস্থিত। হাতে রূপোর পাতে মোড়া একটি নারকেল। মারোয়ারের এই দূতটি বেশ একটু মোটা, তার ওপর মাথায় প্রকাণ্ড পাগড়ি বেঁধেছেন, আর তার আগে আগে পেটটি এগিয়ে চলেছে। দূতকে দেখে লখা রানা অতি কষ্টে হাসি চাপলেন, কিন্তু একে নিয়ে মশকরা করার লোভ তিনি কিছুতেই সামলাতে পারলেন না। রানা দূতের হাত থেকে রূপোয় মোড়া নারকেলটি নিজেই নিয়েছেন। তারপর বললেন, বাহ, বেশ তো। এটা বুঝি তোমার রাজা এই বুড়ো বয়সে আমার খেলার জন্য পাঠিয়েছেন? এখানে দূতের বলা উচিত ছিল, আগে না, এটি রাজকুমার চণ্ডের জন্য, কেননা তাঁরই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে এসেছি। আপনার মতো পাকা দাড়ির খেলার জিনিস এটা নয়। কিন্তু রানার ভাবগতিক দেখে দূতের মুখে আর কথা সরছে না। এদিকে সভাশুদ্ধ লোক মুখ টিপে হাসছে, ওদিকে লজ্জায় রাজকুমার চণ্ডের মুখ রাঙা হয়ে উঠেছে। দূত তখন বিষম সমস্যায় পড়ে বলল, মহারানা, বড় সুখের কথা যে আপনি নিজেই আমাদের রাজকুমারীকে চাইলেন। আমাদের দেশের রাজা গরিব, তার এত দূর সাহস কেমন করে হবে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারকেল পাঠাবেন? তিনি চেয়েছিলেন রাজকুমারকে জামাই করতে, কিন্তু কি আশ্চর্য, তিনি স্বপ্নেও যা আশা করেননি তাই ঘটল। মহারানার যদি হুকুম হয় তবে আমি আমার রাজাকে গিয়ে এই সুখের খবর এখনই পাঠিয়ে দিই। এখন তবে উঠি, আজ্ঞা দিন। আরে বসো, আমি তামাশা করছিলাম। এই, কে আছো? ডাকো কুমার বাহাদুরকে। কুমার তখন সভা ছেড়ে উঠে গেছেন। রানার দূত চণ্ডর কাছে ছুটল, কিন্তু চণ্ড বলে পাঠালেন, মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছেন, তিনি আজ থেকে আমার মায়ের তুল্য। আমি কিছুতেই তাকে বিয়ে করব না। বুড়ো রানা তো বড়ই বিপদে পড়লেন। কি আশ্চর্য, ছেলেটা তামাশাও বোঝে না। লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল, কিন্তু চণ্ডের প্রতিজ্ঞা অটল। রানা নিজের কথার ফাঁদে নিজেই বাধা পড়লেন। এবারের তামাশা যে জাদুকরের আম গাছের মতো দেখতে সত্যি হয়ে উঠবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। বিয়ে করতে তার দুঃখ নেই, কিন্তু তামাশাটা যে দূতকে ছেড়ে উল্টে তাকে দিয়েই শুরু হলো, এইটাতেই তাঁর আপত্তি। অনেক বোঝানোর পরেও যখন চণ্ড বিয়ে করতে রাজি হলেন না, তখন রাগে রানা পাকা দাড়িতে মোচড় দিয়ে বললেন, দেখো চণ্ড, তোমার প্রতিজ্ঞা তুমি রাখো, কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম
এবার আমার যে ছেলে হবে তাকেই আমি সিংহাসন দেব। সেই হবে রানা, আর তোমাকে তার একজন সামন্ত হয়ে থাকতে হবে। তাই হবে। সভা শুদ্ধ লোক চুপ করে রইল। মারোয়ারের দূত রানার বিয়ের হুকুম নিয়ে বিদায় হলেন। বুড়ো বয়সে বর সেজে যে তামাশা দেখাতে হলো সেটা লখা রানার বুকে বড়ই বাজল। তিনি চণ্ডকে কিছুতেই ক্ষমা করতে পারলেন না। বিয়ের 2 বছর পরে 2 মাসের ছেলে মুকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি লোটা কম্বল নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন। কবে কোনখানে জীবনের বিষম তামাশার থেকে তার যে নিষ্কৃতি হলো তাহা জানা গেল না। মুকুল তখন ভারী ছোট, নেহাতি কচি, কাজেই রাজার যা কিছু কাজ সবই চণ্ডকেই করতে হয়। রাজা না হয়েও তিনি রাজা। দেশের লোকের মুখে মুখে চণ্ডের সুখ্যাতি। চণ্ডকে তারা যেমন ভয় করে তেমনি ভক্তিও করে, আবার ভালোবাসে। তবে এটা মুকুলের মায়ের আর মামার দলের প্রাণে সয় না। চণ্ড কাউকে কিছু বলেন না, কিন্তু বোঝেন তাঁর আর বেশি দিন এ রাজ্যে থাকা চলবে না। এই যে রাজবাড়ি, যেখানে চণ্ড মায়ের কোলে মানুষ হয়েছেন, বাপের আদরে বেড়ে উঠেছেন, এখানে আপন বলতে তার আজ কে আছে? পুরনো চাকর যারা ছিল, মহারানী তাদের তাড়িয়ে নিজের দেশ থেকে যত মারোয়ারি এনে কাজে রেখেছেন। তার নিজের যে মহল, সেখানে রানীর ভাইরা এসে ঢুকেছেন। তার যে সোনার উপর খাট, বিছানা, আসবাবপত্র সবই এখন মুকুলের। রাজবাড়িতে নিজের হাতে রয়েছে একমাত্র তার তলোয়ার। কিন্তু মুকুল, সেই অফুটন্ত ফুলের মতো কচি মুকুল, সেই হাসি মুখের ছোট ভাই যে এখনো চলতে শেখেনি, কথা বলতে শেখেনি, সে কি তার আপনার নয়? সকাল সন্ধ্যায় রাজসভাতে নিয়ে যাবার সময় সে যখন ছোট্ট 2টি হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তখন চণ্ডের কোনো দুঃখ থাকে না। চণ্ড কতবার মনে করেছেন চলে যাই, কিন্তু এই ভাইয়ের ছোট হাতের বাঁধন, তার সব দুঃখের ওপরে কচি 2খানি হাতের পরশ, একে ছেড়ে যাওয়া, একে কাটিয়ে বেরিয়ে পড়া চণ্ডের পক্ষে সম্ভব হয় না। তিনি বছরের পর বছর দুঃখ সয়ে এই ছোট ভাই মুকুলকে মেবারের রাজসিংহাসনে বসার মতো উপযুক্ত করে মানুষ করে তুলতে লাগলেন। দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মুকুলকে নিয়ে চণ্ড খোলা ময়দানে গোলা খেলা করতে যান। চণ্ড চড়েন এক ঘোড়ায়, আর মুকুল চড়েন এক টাট্টুতে। মাথার উপর রোদ ঝাঁঝাঁ করছে, কোথাও একটু ছায়া নেই। এরই মাঝে 2 ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতো গোলার পেছন পেছন ছুটে চলেছে। মুখে চোখে আগুনের মতো বাতাস লাগছে। 2 ভাইয়ের মুখ রক্তের মতো রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে। আবার হয়তো কোনোদিন ঘোরতর মেঘ করে ঝুপঝুপ বৃষ্টি নামছে। চণ্ড চলেছেন মুকুলকে নিয়ে শিকারে, কাদা ভাঙতে ভাঙতে, জলে ভিজতে ভিজতে। নদীতে জল থই থই করছে, তবুও তা পেরিয়ে বাড়ি থেকে অনেক দূরে, গ্রাম ছাড়িয়ে অনেক এগিয়ে, জলার মাঝে শীতের দিনে তাদের খেলা পাহাড়ে পাহাড়ে। সেখানে বরফের মতো বাতাস ধারালো ছুরির মতো বুকে এসে লাগে। এমনি করেই মুকুল মানুষ হচ্ছেন, দিন দিন শক্ত হচ্ছেন। ছোট ভাইকে সিংহাসনের উপযুক্ত হবার, আপদে বিপদে দুঃখে কষ্টে বীরের মতো নির্ভয়ে থাকার জন্য ছোটবেলা থেকেই তৈরি করছেন চণ্ড। কিন্তু মুকুলের মায়ের এটা ভালো লাগে না। তিনি চান গরমে মুকুল পাখার বাতাসে, বাদলে ছাতার তলায়, শীতে লেপ তোষকের মধ্যে একটি মোমের পুতুলের মতো গোলগাল মোটাসোটা হয়ে উঠুক। এর জন্য মুকুলকে, আবার কখনো কখনো চণ্ডকেও মহারানীর কাছে গঞ্জনা সইতে হয়। মুকুল ছেলে মানুষ, মায়ের ধমকে কখনো রাগ করে, কখনো খানিক কাঁদে,
আবার একটু পরে সব ভুলেও যায়। কিন্তু চণ্ডের প্রাণে রানীর বাক্যবাণ তীরের মতো গিয়ে বাজে। এক একদিন তিনি প্রাণের বন্ধু বুড়ো বুড়ো সর্দারদের কাছে গিয়ে বলেন, আর না, এখানে আর থাকা চলে না। সবাই বলে আমি আমার ভাইকে বশ করে নিজে রাজাগিরি করছি। সে যখন আমার হুকুমে উঠে বসে তখন আমিই হলেম সত্যিকারের রাজা, আর সে একটা সাক্ষী গোপাল, নামে মাত্র মেবারের রাজা। আপনারা আমায় ছুটি দিন, আমি অন্য রাজ্যে গিয়ে থাকি। এখনো সময় হয়নি যুবরাজ, আরো কিছুদিন থাক। মুকুল আরেকটু উপযুক্ত হয়ে উঠুক। চণ্ড চান কোনো সর্দারের হাতে মুকুলকে মানুষ করবার ভার দিয়ে তিনি বেরিয়ে পড়বেন। কিন্তু কোনো সর্দার সেই ভার নিতে চাইলে তো তাঁরা কেবলই বলেন, আমরা তো মুকুলের জন্য সব করতে প্রস্তুত, কিন্তু যুবরাজ, তবু আমরা পর মাত্র। আপনি যে তার ভাই। চণ্ড কোনো জবাব দিতে পারেন না। বাপ থাকলে কেউ তো চণ্ডকে মুকুলের জন্য কষ্ট নিতে বলতো না। কিন্তু এখন ভাই যদি তাকে না দেখে, তবে মুকুলকে রাজা হবার মতো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ কে করে তুলবে? এমনি করেই দিন কাটছে। ইতিমধ্যে একদিন কালবৈশাখীর রাত দুপুরে অন্ধকার দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূব থেকে পশ্চিমে চলেছে। মনে হচ্ছে যেন বড় বড় পাল তুলে আকাশের এপার থেকে ওপারে অন্ধকারে পাড়ি দিচ্ছে একটির পর একটি নৌকা। একটি তারাও নেই, একটু শব্দও নেই। চণ্ড সারাদিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছেন। ঘরের আলো নিভিয়ে একলা একলা। রাজবাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কেবল চণ্ড একা জেগে। এমন সময় একটা ঝড় অনেকখানি ঠান্ডা হাওয়ার ধাক্কায় গাছপালা, ঘরবাড়ি, জলস্থল, আকাশ দুলিয়ে চলে গেল। অনেকখানি বৃষ্টির জল ঝরঝর করে চারিদিকে ঝরে পড়ল। বজ্রসহ বিদ্যুৎ খানিক চমক দিয়েই ধমক দিয়ে চলে গেল। সারা রাত ঝড় জল দেখতে দেখতে ভোরের দিকে চণ্ড ঘুমিয়ে পড়লেন। এদিকে ধীরে ধীরে বেলা হয়ে আসছে। রাজসভায় যাওয়ার ঘণ্টা পড়েছে। মহারানী মুকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন। এমন সময় মুকুলের দাই এসে বলল, রানীমা, আজ আর সভা বসবে না, বড় কুমার চণ্ডের শরীর খারাপ হয়েছে। সেখানে মহারানীর বাপ রণমল্ল বসেছিলেন। তিনি বলে উঠলেন, কেন, বড় কুমার নইলে রাজসভা বন্ধ থাকবে? রানা মুকুল কি কেউ নয়? দাই অনেক দিনের লোক, চণ্ডকেও সে মানুষ করেছে। রণমল্লের কথার জবাবে সে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু রানী তাকে ধমক দিয়ে বললেন, যা, তোর আর তকরার করতে হবে না। বাবা এখনই মুকুলকে নিয়ে সবাই যাচ্ছেন, তুই সর্দারদের বসতে বলগে যা। মেবারের সিংহাসনে সেই দিন সূর্য বংশের কেউ না বসে বসল মারোয়ারি রণমল্ল, নাতি মুকুলকে কোলে নিয়ে। লজ্জায় সর্দারদের মুখ লাল হয়ে উঠল। সেই সময় চণ্ড হঠাৎ ঘুমের থেকে চমকে উঠে চেয়ে দেখলেন আকাশে গ্রহণ লেগেছে। সূর্য একখানা কলঙ্ক ধরা তামার থালার মতো দেখা যাচ্ছে, আর সেই বুড়ি দাই তার পায়ের তলায় বসে দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। সেদিন সভাভঙ্গের পর বর্ষাকালের আকাশের মতো মুখ আঁধার করে রাজপুত সর্দারেরা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত, তখন চণ্ড তাঁদের হাত ধরে অনুরোধ করলেন, দেখুন, মহারানীমার ইচ্ছা নয় যে আমি আর মেবারের কোনো রাজকার্য চালাই। কাল রাতে একথা মহারানীমা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন, আর আজ সকালে তাঁরই হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনায় ভার নিয়েছেন। এখন থেকে রাজ্যের কাজ তিনিই চালাবেন। আমার এখন ছুটি।
মায়ের আদেশ আজ সকালেই আমার কাছে পৌঁছেছে। মুকুলকে আর এই বাপ্পাদিত্য সিংহাসনকে আপনাদের জিম্মায় রেখে আমি এখনই বিদায় হব। আমার ঘোড়া প্রস্তুত। বুকের ভেতর কি বেদনা নিয়ে চণ্ড যে সারা রাত কাটিয়েছেন তা কারও বুঝতে বাকি রইল না। তাঁরা আর কোনো কথা না বলে চণ্ডকে প্রণাম করে বিদায় হলেন। চণ্ড তখন তাঁর দাইমাকে কাছে ডেকে চুপি চুপি বললেন, মুকুলের যাতে ভালো হয়, তার কোনো বিপদ না ঘটে দেখবে। আমার ছোট ভাই রঘুদেও কৈলোরে আছে। আমি তার সঙ্গে দেখা করে মান্ডুর রাজার কাছে চললাম। মহারানীকে বলবে যদি কোনো দিন কোনো বিপদ আসে, রাজ্যে যদি কোনো গোলমাল হয়, তবে আমি কাছেই রয়েছি। ডেকে পাঠালেই আবার আসব। আমার তলোয়ার মুকুলের শত্রুদের জন্য আর মেবারের জন্য আমার প্রাণ। আচ্ছা দাইমা, এরা কি যাবার আগে মুকুলকে একবার দেখতে দেবে না আমায়? দাই ঘাড় নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগলো। চণ্ড বুঝলেন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার কোনো উপায়ই আর নেই। তিনি একটিও কথা না বলে যেমন সাজে ছিলেন, কেবল তলোয়ারখানি কোমরে বেঁধে রাজপ্রাসাদ থেকে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। তখন মাথার ওপরে দুপুরের রোদ ঝাঁ ঝাঁ করছে। মুকুল যখন শিকার খেলতে যাবার সময় তার দাদাকে খুঁজতে লাগলো, তখন রানী বললেন, তোর দাদাকে বাঘে খেয়ে ফেলেছে, সে আর আসবে না। সারা দিন মুকুলের চোখ ছলছল করতে লাগলো। সে শূন্য রাজপুরীতে কোথাও তার দাদাকে খুঁজে পেল না। রাত্রে যখন সবাই শুয়েছে, মুকুল তার দাইমার গলা জড়িয়ে বলল, যে বাঘ দাদাকে মেরেছে তাকে আমি বড় হয়ে নিশ্চয়ই মারব। তলোয়ারের এক চোটে তার মাথাটা কেটে এনে তোমায় দেব, কেমন? তাই করবে রানা সাহেব। আমি সেই বাঘটা ধরার একটা দড়ির শক্ত ফাঁদ কালই বানিয়ে রাখছি। বাঘটাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না। আচ্ছা দাইমা, বাঘটা দেখতে কেমন? আমি তো বাঘ দেখিনি, তাকে চিনতে পারবো তো? ঠিক চিনতে পারবে, নয়তো আমি চিনিয়ে দেব। তোমার ওই মারোয়ারি দাদা মশাইয়ের মতো তার পেটটা মোটা আর ঠিক অমনি খোঁচা খোঁচা দাড়ি গোপ আছে। পরদিন সকালে যখন দাই মুকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ো দাদার কাছে দিতে গেল, তখন রণমল্ল পাকা গোঁফে চাড়া দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন, দাই, বাঘ ধরবার ফাঁদ তৈরি করতে সময় লাগবে, সেজন্যে আজ থেকে তোমায় ছুটি দিলাম। আমার দেশের এক ভালো দাই, সেই রানীর কাজ করবে। তুমি বসে বসে ফাঁদ বাঁধো গিয়ে জঙ্গলে। হুকুম। দাই রণমল্লকে সালাম করে মুকুলের উদ্দেশ্যে বলল, রানা সাহেব, বাঘটাকে চিনে রেখো কিন্তু। ঠিক তোমার বুড়ো দাদার মতো গোঁফ দাঁড়িয়ে, অমনি মোটা পেট আর বড় বড় দাঁত। এই শুনে সভাশুদ্ধ লোক মুখ টিপে হাসতে লাগলো। মুকুল দু চোখে একটা ভয় নিয়ে রণমল্লর দিকে চেয়ে এক দৌড়ে দাইয়ের কোলে উঠে পড়ল। দাই তার মুখে চুমু খেয়ে বলল, बेटा डरो मत, शेर को देख, भागना कभी नहीं। मार तलवार की चोट, काट ले सिर। সভাশুদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দাইয়ের পিঠ চাপড়ে তার হাতে এক জোড়া সোনার বালা দিয়ে বললেন, ভালো ভালো ভালো, আমি খুব খুশি হলাম। এমনি করে মুকুলকে সাহস দিয়ে এখন থেকেই বাঘ শিকারে মজবুত করে তোলো। আজ থেকে তোমার তলব আর 10 টঙ্কা বাড়িয়ে দেওয়া হলো।
মুকুলজি বড় হওয়া পর্যন্ত তুমিই তার তদারক করবে। সভাশুদ্ধ লোক বুঝল রণমল্লকে কেউ যদি জব্দ করতে পারে তবে সে দায়ী, আর রাজবাড়িতে তার মতো মুকুলের বন্ধু আর কেউ নেই। মেবারের সমস্ত রাজপুত সর্দার ধারা রানীর খাতিরে রণমল্লকে ভয় করে যেখানে একটিও কথা বলতেন না, তাঁরা আজ এই দায়কে মনে মনে তাঁর সাহসের জন্য তারিফ না করে থাকতে পারলেন না। রণমল্ল সেদিন মাথা হেঁট করে রাজসভা থেকে বিদায় হলেন। চণ্ডের ছোট ভাই রঘুবীর, কিন্তু মেবারে সবাই তাকে নাম দিয়েছিল রঘুদেব। রূপে গুণে তিনি ছিলেন বাস্তবিকই দেবতার মতো। নগরের বাইরে রাজ্যের গোলমাল থেকে অনেক দূরে একখানি সুন্দর বাগান ঘেরা ছোট্ট পাথরের বাড়ি, তারই মধ্যে রঘুদেব একলা তপস্বীর মতো দিন দুঃখী কাঙাল নিয়ে থাকতেন। তার মুখের কথা সে যেন ছোট বড় সবার মন গলিয়ে গানের মতো গিয়ে প্রাণে বাজত। রাজ্যে তাঁর শত্রু ছিল না, এমনকি যে মহারানী চণ্ডকে বিষ দৃষ্টিতে দেখতেন তিনিও রঘুদেবকে গুরুর মতো ভক্তি এবং ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছিলেন। আর মুকুল, সেও তার ছোটদার মুখের গল্প খুব ভালোবাসত। তার বাগানের ফল পেড়ে বনভোজন করত, গাছের পাখিদের বাসার খুব কাছে গিয়ে ছোট ছোট ছানাগুলিকে খাইয়ে আসত, গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছে গান শিখত। এইসব আনন্দের কথা সে কখনো ভুলবে না। কিন্তু চণ্ড চলে যাওয়ার পর সে আর তার ছোটদার কাছে যেতে পারেনি। তাই রোজই রানীর কাছে গিয়ে কাঁদে। রানীরও ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন, কিন্তু রণমল্ল কেবলই বাধা দিচ্ছেন। একবার রানী রঘুদেবকে রাজবাড়িতেই আনার কথা বললেন, কিন্তু তাতেও আপত্তি। শেষে একদিন রণমল্ল স্পষ্টতই বলে দিলেন তাঁর হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা কিংবা তাঁকে এখানে আনানো যাবে না। সেই দিন প্রথম রানীর চোখ ফুটল। তিনি বুঝলেন রাজ্যের কাজে তাঁর আর কোনো হাত নেই। এই পাথরের রাজবাড়িতে চারখানা দেওয়ালের মধ্যে তিনি আর মুকুল দুজনকে বন্দির মতো থাকতে হবে। ইতিমধ্যে হঠাৎ একদিন খবর এলো রঘুদেব মুকুলকে দেখতে নগরে আসছিলেন, কিন্তু পথে হঠাৎ মারা পড়েছেন। দেশের লোক হাহাকার করে বলছে রণমল্ল তাঁকে বিষ দিয়ে খুন করেছেন। সমস্ত মেবার তাঁর মূর্তি ঘরে ঘরে রেখে পুজো করছে, আর মারোয়ারি শেয়াল রাজা এবং তার দলবলকে খুনে বদমাইশ চোর বলে অভিসম্পাত দিচ্ছে। বুড়ি দাই রানীকে এসে বলল, এখনো যদি ভালো চাও তো চণ্ডকে খবর পাঠাও, না হলে তোমার মুকুলের দশা কিন্তু কোন দিন রঘুদেবজির মতো হবে। কিন্তু খবর তাকে দেয় কে? যে চিঠি বইবে সে রণমল্লর লোক। আপনার লোক দিয়ে রাজ্যটা সে ভরিয়ে রেখেছে। তার চর রানীর অন্দরে ঘুরছে, সর্দারদের বাসায় বাসায় ঘুরছে, গ্রামে গ্রামে প্রজাদের ঘরে ঘরে, পাঠশালায়, মন্দিরে, মাঠে কে কোথায় কি করছে, কি বলছে, সব খবর পাচ্ছেন এই পেট মোটার রাজা রণমল্ল। রাগে ভয়ে দুঃখে রানী অস্থির হয়ে পড়লেন। চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। চণ্ডকে রাজ্য থেকে তাড়িয়ে তিনি কি ভুলই না করেছেন, আজ সেটা হাড়ে হাড়ে বুঝলেন তিনি। রানী বুড়ি দাইয়ের দু পা জড়িয়ে কাঁদতে লাগলেন। এবারে আমার কি হবে? আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি, কিন্তু রানীমা তুমি খুব সাবধানে কাজ করবে,
যেন আমাদের মনের কথা কেউ না জানতে পারে। তোমার বাপ শুনতে পেলে বড় বিপদ হবে। তার মুঠোর ভিতরে এখন সমস্ত রাজ্য। সে যদি গলা টিপে তোমার মুকুলকে মেরে ফেলে, তবে ভয়ে কেউ একটি কথাও বলবে না। রানীর সঙ্গে কথা ঠিক করে দাই রণমল্লর কাছে গেলেন। তখন রণমল্ল নিজের ঘরে বসে এক রাশ মোহর গুনে গুনে চটের থলিতে ভরে রাখছেন। দাইকে হঠাৎ আসতে দেখে বুড়ো সেই মোহরগুলো দুধ হাওয়ায় কোলের কাছে টেনে নিয়ে বললেন, এই এই অসময়ে কি মনে করে? আগে একটু সামান্য কাজ ছিল, যদি এখন ব্যস্ত থাকেন তো পরে আসবো। না না, আগে তোমার কাজটাই সেরে নি। আগে মুকুলজির একটু ফরমাস আছে, তার কবুতর পালবার শখ হয়েছে, তাই হুজুরের কাছে দরবার করতে এসেছি। মুকুলজি পায়রা ওড়াবেন? ভালো ভালো ভালো, এসব শখ ভালো। পায়রা ওড়ান, ছাগল পালুন, এতে আমার আপত্তি নেই। ঘোড়ায় চড়া, তলোয়ার খেলা এগুলো ছাড়লেই বাঁচি। রাজার ছেলে আবার ওসব কেন? হ্যাঁ, খান দান, ঘুড়ি ওড়ান, সুখে থাকুন। আর রাজার ছেলে দাদামশাই বুড়ো মারোয়ারে সিংহাসনে বসে কেবল মোহরের তোড়া বাঁধন। ঠিক বলেছ দাই, আমি তোমার উপর খুশি আছি। মুকুলকে তুমি এরকম পায়রা আর ঘুড়ি দিয়ে ভুলিয়ে রাখো আর 2 বছর, তারপর দেখা যাবে সিংহাসন আমার কাছ থেকে কেমন করে এরা কেড়ে নেয়। নাও নাও, ধরো। বলেই একটা মোহর বুড়ো অনেক কষ্টে থলি থেকে বের করে দাইয়ের হাতে দিতে গেলেন। দাই হাত জোড় করে বলল, আপনার মোহর আপনার কাছেই থাক, মুকুলজির কবুতর কেনবার পয়সার অভাব নেই। হ্যাঁ, তা কি আর আমি জানি নে? তার মায়ের হাতে অনেক টাকা আছে। তা যাও, তোমরাই তবে কবুতর জোড়ার দাম দিয়ে দিও। প্রজাদের খাজনা অনেক বাকি পড়েছে, এখন আমার হাতে একটি পয়সাও নেই। কথা শেষ করে বুড়ো আবার টাকা গুনতে লাগলেন। দাই একটা মস্ত সেলাম করে সেখান থেকে চলে গেল। কেল্লার ছাদের এক কোণে পাথরের একটা টানা বারান্দার কার্নিশ খানিক ছায়া ফেলেছে। তারই তলায় একটা বাঁশের খাঁচায় 2টি পায়রা সকালবেলার দিকে চেয়ে গলা ফুলিয়ে চুপটি করে বসে আছে। এখনই মুকুল এসে খাঁচাটি খুলে আকাশের আলোর মাঝে তাদের ছেড়ে দেবে। এমন সময় মহারানীর সঙ্গে দাই এসে পায়রা দুটোর ডানার নিচে 2খানি ছোট চিঠি বেঁধে দিয়ে আস্তে আস্তে খাঁচার দরজা বন্ধ করে চলে গেল। সূর্যের আলো তখনও পৃথিবীতে এসে পড়েনি। রাজকুমার মুকুল নরম বালিশের ওপর মাথাটি রেখে একটা হাত পূবের জানালার দিকে ছড়িয়ে ঘুমোচ্ছেন। হাতের মুঠোয় এক টুকরো কাগজ ধরা। রানী এসে তার ঘুম ভাঙিয়ে কোলে করে দাইয়ের কাছে নিয়ে গিয়ে বললেন, তুই এখনো ঘুমোচ্ছিস? বেলা হয়েছে, কখন আর তোর দাদার কাছে পায়রার গলায় বেঁধে চিঠি পাঠাবি? মুকুল কোনো কথা না বলে দাইকে টানতে টানতে এক ছুটে ছাদে এসে উপস্থিত হলো। দাই হাঁপাতে হাঁপাতে বলল, কই মুকুলজি, তুমি যে বলেছিলে চিঠি লিখে রাখবে, তা কই? মুকুল হাতের মুঠো খুলে দেখালো। হিজিবিজি লেখা একটা কাগজ। দাই কাগজটা এপিট ওপিট উল্টে বলল, বহুত আচ্ছা, আব চিঠি পারো তো? শুনি কুমার সাহেব কি লিখেছে। মুকুল জানতো কেমন করে চিঠি পড়তে হয়, তাই সে গম্ভীর হয়ে আরম্ভ করল, দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার জন্য কাঁদছি। একবার এসো, খুব খেলা হবে। কবুতর দুটো চিঠি নিয়ে যাচ্ছে, জবাব দিও দাদা। এদের ছানা হলে তোমায় একটা দেব। আমি খুব ভালো আছি। ইতি
মুকুল, তোমার ছোট ভাই। বেশ হয়েছে, দাও দাও কাগজখানা মুড়ে দি। এখন তবে কোন দাদাকে চিঠিখানা পাঠাতে চাও বলো? এইবার মুকুল মুশকিলে পড়ল। বড় দাদা আর ছোট দাদা, দুই দাদার মধ্যে বেছে নেওয়া তার পক্ষে বড়ই শক্ত। দুজনকেই সে সমান ভালোবাসে, দুজনকেই সে চিঠি লিখে ডেকে পাঠাতে চায়। কিন্তু হায়, চিঠি তো তার একখানি বই নেই। ভাবনায় তার মুখ শুকিয়ে গেল। তখন রানী ধীরে ধীরে তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, এক কাজ কর, আধখানা চিঠি বড়দাদাকে আর আধখানা ছোটদাদাকে পাঠিয়ে দে। তাই হলো। প্রথম টুকরো ছোটদার আর বাকিটুকু বড়দার জন্য ছিঁড়ে মুকুল দাইয়ের হাতে দিল। দুটো পায়রা উড়ে গেল। ডানার তলায় লুকোনো রইল তাদের মহা বিপদ থেকে উদ্ধার করার জন্য চণ্ডর কাছে লেখা রানী আর দাইয়ের দুখানি চিঠি। চিতোরের কেল্লায় বন্দি অসহায় মুকুল আর তার মায়ের ডাক যেদিন মান্ডুর কেল্লায় চণ্ডের কাছে এসে পৌঁছল, সেদিন চণ্ড সব দুঃখ সব অপমান ভুলে অনেক দিনের কোণে রাখা তলোয়ার আর একবার কোমরে বেঁধে উঠে দাঁড়ালেন। আজ 3 দিন ধরে একটা প্রকাণ্ড ঝড় রাজস্থানের ওপর দিয়ে বয়ে চলেছে। তার মধ্যে থেকে একবার সকালে সন্ধ্যায় সূর্যদেব উঁকি দিচ্ছেন। চণ্ড যখন চিতোর ছেড়ে চলে আসেন, তখন 300 ভিল তার সঙ্গে তীরধনুক নিয়ে বেরিয়ে এসেছিল। আজ তারা চণ্ডের হুকুম নিয়ে চিতোরে আবার ফিরছে ঝড় জল বিদ্যুতের মধ্য দিয়ে। চিতোর থেকে খানিক দূরে গোসুন্দনগর, পাহাড়ের ওপর একটা মজবুত কেল্লা আর তাকে ঘিরেই ছোট ছোট বাড়ি। পাহাড়ের নিচে অনেকখানি ঘন বন, তার মধ্য দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে। এই বনে চণ্ড তাঁর দলবল নিয়ে লুকিয়ে রইলেন। ঠিক হলো, মহারানী সুন্দরেশ্বরীর পুজো দেবার ছল করে মুকুলজিকে নিয়ে এইখানে এসে দেওয়ালির দিন চণ্ডের সঙ্গে দেখা করবেন। এদিকে চণ্ডের যত ভিল অনুচর মেবারের গ্রামে গ্রামে ঘুরে রটিয়ে দিয়েছে, রণমল্ল মুকুলজিকে মেরে ফেলেছে। লোকে সব গ্রামে গ্রামে মাঠে ঘাটে এইসব গুজব শুনে একেবারে ক্ষেপে উঠে লাঠি তলোয়ার তীর ধনুক নিয়ে চিতোরের দিকে দল বেঁধে চলেছে। যদি এই কথা সত্যি হয়, তবে সেই পেট মোটা মারোয়ারের রাজা রণমল্লকে আর আস্ত রাখবে না তারা। রণমল্ল এই খবর পেয়ে ভয়ে কাঁপছেন। কি উপায় করবেন ভেবে পাচ্ছেন না। সেই সময় একদিন দাই এসে তাকে বলল, হুজুরের মেজাজ ভালো বোধ হচ্ছে না। একটা খবর শুনে আমারও ভয়ে গা কাঁপছে। শুনেছেন দেশের লোক তাদের রানা মুকুলকে দেখবার জন্য লাঠি সোটা নিয়ে এদিকেই আসছে। যাও যাও, মারোয়ারের রাজা আর মেবারের এখনকার সর্বে সর্বা সামান্য 10 গাছা লাঠির ভয়ে কাঁপে না। অন্য আর কিছু খবর থাকে তো বলো। এবারে যে দল আসছে বড় শক্ত দল। মেবারের রাজপুতকে আপনি চেনেন না। এই বেলা যা হয় উপায় করুন। কি উপায় করতে হবে শুনি? মুকুলজিকে একবার গ্রামে গ্রামে শিকার খেলার জন্য পাঠিয়ে দিন। লোকে দেখুক তাদের রানা সুখে বেঁচে আছে আর খেলে বেড়াচ্ছে। তাহলেই তারা ঠান্ডা হবে আর আপনাকে বিরক্ত করতে আসবে না। মন্দ পরামর্শ নয়, কিন্তু হাতিয়ার বেঁধে গ্রামে গ্রামে শিকার খেলে বেড়ানো তো হতে পারে না। শিকার থেকে লড়াই বাঁধতে কতক্ষণ? অন্য কিছু উপায় থাকে তো বলো। তবে রানীমার মুকুলজিকে পালকি চড়িয়ে গ্রামে গ্রামে দেবতার পুজো দেবার জন্য পাঠিয়ে দিন, কাজ একই হবে। এই পরামর্শ রণমল্লের মনোমত হলো।
দাই রানী এবং মুকুলজিকে পালকিতে চড়িয়ে চিতোরের কেল্লা পার করে দিয়ে এলো। গোসুন্দ নগরে আজ দেওয়ালির ভারী ধুম। মহারানী রানাজিকে নিয়ে কেল্লায় এসেছেন। খুব ঘটা করে আজ সুন্দরেশ্বরীর পুজো দেওয়া হবে। ঘরে ঘরে প্রজারা পিদিম জ্বালিয়েছে। রাস্তায় রাস্তায় দোকানিরা ঝাড়লণ্ঠন ছবি আয়না দিয়ে দোকান সাজিয়ে বসে লোকের গায়ে কেবল গোলাপ জলের পিচকিরি দিচ্ছে। শহরের ছেলেগুলো রাস্তার মাঝে তুবড়ি পুড়িয়ে ছুঁচোবাজি ছেড়ে মুকুলজির সঙ্গে যেসব ঘোড়সওয়ার এসেছে তাদের ঘোড়াগুলোকে খেপিয়ে দিয়ে তামাশা দেখছে। ছেলে বুড়ো সবাই মিলে হাউই উড়িয়ে, চৌকি ঘুরিয়ে, ফুলঝুরি, রং মশাল, বোমা, দোদমা, ভুঁই ফটকা, চিনে ফটকা পুড়িয়ে খুব আমোদ নিচ্ছে। এদিকে মুকুলেরও আজ আনন্দের সীমা নেই। এক সোনার সাজ পরা কালো ঘোড়ায় চড়ে তিনি শহরময় ঘুরে ঘুরে দেওয়ালির আলো দেখে বেড়াচ্ছেন। আর রানীমা কেল্লার ছাদে একলা চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। যত রাত বাড়ছে ততই তার মনে হচ্ছে চণ্ড বুঝিয়ে এলেন না। আজ যে এই গোসুন্দর নগরে দেওয়ালির রাতে তাঁর দলবল নিয়ে আসবার কথা, কিন্তু কই? দেখতে দেখতে শহরের আলো নিভে এলো। মুকুল তার ঘোড়া ফিরিয়ে কেল্লায় এলেন, কিন্তু চণ্ডের আসার কোনো লক্ষণ নেই। এই রাতের মধ্যেই তাদের চিতরে ফিরতে হবে, আর তো সময় নেই। রানী অন্ধকার আকাশের দিকে চেয়ে কাঁদতে লাগলেন। দুই চোখের জল তার বুকের কাপড় ভিজিয়ে দিতে লাগল। এদিকে সুন্দরেশ্বরীর মন্দির থেকে ঢং ঢং করে রাত 10টার ঘণ্টা পড়ছে। লোকজন প্রস্তুত হয়ে চিতোর যাবার জন্য পালকি নিয়ে উপস্থিত হয়েছে। মুকুল রানীকে ডেকেছেন যাবার জন্য, কিন্তু রানীর পা উঠছে না। তার বুকের ভেতর কে যেন হাতুড়ির ঘা দিচ্ছে। রাত 10টার ঘণ্টা থেমে গেল। অন্ধকার আকাশ বাতাস তারই শব্দের রেশে এখনো রি রি করে কাঁপছে। ঠিক এমন সময় পাহাড়ের নিচে বনের মাঝ দিয়ে 10টা হাউই আগুনের সাপের মতো ফোঁস করে ফনা ধরে আকাশে উঠে দপ করে আলোর ফুল হয়ে আকাশময় ছিটিয়ে পড়ল। আলোয় চারিদিক যেন দিন হয়ে গেছে। শহরের লোক এই আশ্চর্য বাজি দেখতে হৈ হৈ করে রাস্তায়, ছাদে যে যেখানে পেরেছে বেরিয়ে এসেছে। রানী মুকুলের হাত ধরে বললেন, সময় হয়েছে, আর দেরি না, চল। মুকুলের ইচ্ছে আরও খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে বাজি দেখেন, কিন্তু রানী তাকে জোর করে ধরে পালকিতে ওঠালেন। আকাশের হাউই তাদের মাথার ওপর লাল আলোর পুষ্পবৃষ্টি করে অন্ধকারে মিলিয়ে গেল। মুকুল পালকি থেকে আবার কখন হাউই ওঠে দেখার জন্য মুখ বাড়িয়ে বসে রইলেন, কিন্তু আকাশ যে অন্ধকার সেই অন্ধকারই রইল। রাত্রির মধ্যে অনেকক্ষণ চেয়ে থেকে মুকুল ঘুমিয়ে পড়েছেন। রানীর পালকি নির্জন মাঠের পথে আস্তে আস্তে চলেছে। মাটির ওপর 8টা পালকি বেয়ারার খসখস পায়ের শব্দ ছাড়া আর কোনো দিক থেকে কোনো শব্দ রানীর কানে আসছে না। তিনি অন্ধকারের মধ্যে মুখ বাড়িয়ে বসে রইলেন। একবার মনে হলো যেন একদল লোক খুব দূরে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল। একবার দেখলেন রাস্তার ধারে কে একজন বল্লম হাতে চুপ করে দাঁড়িয়ে আছে। পালকি কাছে আসতেই অন্ধকারে মিলিয়ে গেল। গোসুন্দ নগরে সেই 10টার তারাবাজি দেখে চণ্ড যে এসে পৌঁছেছেন
রানী তা বুঝেছিলেন, কিন্তু চণ্ডকে স্পষ্ট দেখা যাচ্ছে না কেন এখনো? চণ্ড যে তার কাছাকাছি আছেন সেটা কেবল এই ছায়া ছায়া রকমই দেখেছিলেন মাত্র। গভীর রাত, পালকি চিতরের কাছাকাছি এসে পড়েছে। দূর থেকে কেল্লার দেওয়াল আকাশের গায়ে কালো স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড় বেয়ে রানীর পালকি কেল্লার ফটকের দিকে উঠে চলল, কিন্তু চণ্ডের তখনও দেখা নেই। ঘোড়ার পায়ের শব্দ কি তলোয়ারের ঝনঝন কিছুই শোনা যাচ্ছে না। রানীর বুক কাঁপছে। তার চোখের সামনে কেল্লার ফটকের বড় দরজা দুখানা আস্তে আস্তে খুলে গেল। যেন একটা রাক্ষস অন্ধকারে মুখটা হাঁ করল। তারপর আস্তে আস্তে রানীর পালকি কেল্লার মধ্যে ঢুকল। রানী একবার পালকি থেকে মুখ ঝুঁকিয়ে পেছনের দিকে দেখলেন। ফটকের সামনে একদল ঘোড়সওয়ার খোলা তলোয়ার মাথায় ঠেকিয়ে তার সঙ্গে কেল্লায় প্রবেশ করল। তাদের সর্দার প্রকাণ্ড এক কালো ঘোড়ায় বসে, মাথা থেকে পা পর্যন্ত কালো সাজ। নিমেষের মধ্যে এই ছবিটা রানী দেখতে পেলেন। চণ্ডকে চিনতে তার বাকি রইল না। তারপরেই আকাশ যেন কেঁপে উঠল। অমনি চিতরের ছোট বড় ছেলে বুড়ো তলোয়ার খুলে রাজপথে রানীর পালকির চারিদিক ঘিরে রাজবাড়ির দিকে চলতে লাগলো। যত মারোয়ারি যারা এতদিন বুক ফুলিয়ে রাজাগিরি ফলাচ্ছিল, সব আজ চণ্ডের নাম শুনে ইঁদুরের মতো গর্তে গিয়ে লুকোলো। কারও এমন সাহস হলো না যে রণমল্লকে গিয়ে খবরটা দেয়। আর খবর দিয়েই বা কি হবে? দেওয়ালির রাতে খুব করে সিদ্ধি খেয়ে রণমল্ল খাটিয়ায় পড়ে নাক ডাকছেন। দাই এক গাছি মোটা দড়ি দিয়ে খাটিয়ার সঙ্গে তাকে আচ্ছা করে বেঁধে ছাদের ওপর থেকে তামাশা দেখতে গেল। রণমল্লর ভোজপুরি আর মারোয়ারি দারোয়ানগুলো ঢাল তলোয়ার বেঁধে তাল পাতার সেপাইয়ের মতো কেবল হাত পা ছুঁড়তে লাগল। লড়াই করার সাধ্য কারও হলো না। চণ্ড জোর করে তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গোলমালে রণমল্ল জেগে উঠে দেখেন তার চারিদিকে খোলা তলোয়ার এবং তার হাত পা বাঁধা। তার সাহসও ছিল, জোরও ছিল। হাজার হোক তিনি মারোয়ারের রাজা, আর তলোয়ার দেখে তার সিদ্ধির ঘোরও কেটে গেছে। তিনি পিঠে বাঁধা খাটিয়াখানা শুদ্ধ উঠে দাঁড়িয়ে চণ্ডকে বললেন, আমার বাঁধন খুলে দাও, তারপর দেখা যাবে কে জেতে কে হারে। তুমি বীর, রাজার ছেলে, আমিও একটা দেশের রাজা। আমাকে জানোয়ারের মতো বেঁধে মারা তোমার উচিত হবে না। চণ্ড রণমল্লের বাঁধন খোলার জন্য যখন ঘরে ঢুকবেন, ঠিক সেই সময় দাই ছুটে এসে বলল, সাবধান, ওকে একা পুড়ে মরতে দাও। সরে যাও, নইলে সবাই মরবে। চোখের নিমেষে একটা ভয়ঙ্কর আওয়াজ করে ঘরের কোণে এক রাশ বারুদ জ্বলে উঠল। তারপর দাও দাও করে ঘরখানায় আগুন লেগে গেল। ছুঁচোবাজি দিয়ে ঘরখানা দাই যে কখন ভর্তি করে রেখেছিল কে জানে। তারপর আর কি, ছুঁচোর মতোই পুড়ে মরলেন রণমল্ল। যাকে রাজবাড়ির দাসী বলে তিনি ঠাউরেছিলেন, তারই হাতের বাঁধা দড়ির বাঁধ শেষ পর্যন্ত আগুনের নাগপাশের মতো তাকে জড়িয়ে রইল। কোথায় মেবার মারোয়ার দুটো দেশ রণমল্ল দখল করে বসবেন তা না, এখন তার মারোয়ারের সিংহাসনটা পর্যন্ত মেবারের রানার হাতে চলে এলো। তার ছেলে যোধরাও বাপের সিংহাসন হারিয়ে এখন সামান্য গুটিকতক সেপাই নিয়ে
রাজ্য ছেড়ে পালিয়ে চলল অনেক দূরে, লুনি নদীর ওপারে। মহাবীর হরোয়া শঙ্কল রাজর্ষি। লুনি নদীর ওপারের সমস্ত পাহাড়, নদী, বন তাঁর রাজত্ব। তাঁর নামে সবাই মাথা নোয়ায়। এমনি তার বীরত্ব, এমনি তাঁর দয়া। তাঁর হুকুম অমান্য করে রাজস্থানে এমন লোক নেই। বিপদে যে পড়েছে তাকে উদ্ধার করা, দুঃখীর দুঃখমোচন, অনাথকে আশ্রয় দেওয়াই তাঁর কাজ। তাঁর যত অনুচর সবাই সন্ন্যাসী বীর। কেউ কারোর ওপর অন্যায় অত্যাচার করলে তাদের হাতে নিস্তার নেই। বনের ভেতর পাহাড়ের গুহায় তাদের সব কেল্লা, সেখানে জ্বালা জ্বালা টাকা পোঁতা আছে। লোকে চাইলেই সেই টাকা দিয়ে তারা তাদের দুঃখ ঘোচায়। মাটির নিচে রয়েছে বড় বড় ঘর, সেখানে তাদের অস্ত্রশস্ত্র লুকোনো থাকে। কেউ বিপদে পড়ে তাদের কাছে এলে সেই অস্ত্র দিয়ে তারা তার সাহায্য করেন। এমনি দলের রাজা হরোয়া শঙ্কল। লুনি নদী সাঁতার দিয়ে পার হয়ে যোধরাও রাত দুপুরে এসে তাঁরই আশ্রয় চাইলেন। যোধরাও জানতেন চণ্ড ইচ্ছে করলেও এখানে এসে গোলমাল করতে পারবেন না। হরোয়া শঙ্কল আদর করে যোধরাওকে বসালেন। তার ছোট ঘর, ওদিকে রাজকুমারের সঙ্গে সেপাই অনেক, কাজেই সবাইকে গাছতলায় বসতে হলো। সন্ন্যাসী রাজা একটু ভাবিত হলেন, এত রাত্রে এত লোকের খাবার কেমন করে জোগাবেন? লোকেরাও অনেক পথ চলে এসে খিদে কাতর হয়ে পড়েছে। রাজর্ষি তাঁর দলবলকে ডেকে সকলের আহারের সুবন্দোবস্ত করে দিতে বললেন, কিন্তু ঘরে তার একটু খুদও নেই। সেদিনের যা কিছু চাল ডাল সবই তিনি অতিথিদের বিলিয়ে দিয়েছেন। বিপদে পড়ে চেলারা সব মুখ চাওয়াচাওয়ি করছে দেখে রাজর্ষি বললেন, অতিথিকে তো খেতে দিতে হবে, এসো দেখি ঘরে কি আছে। ঘরের এক কোণে সন্ন্যাসীদের কাপড় রাঙাবার জন্য এক রাশ মুজলতা বোঝাই করা ছিল। রাজর্ষি সেইগুলো দেখিয়ে বললেন, যাও এইগুলো রেঁধে আনো। এক সন্ন্যাসী রাঁধুনি বলল, প্রভু, এইবার অতিথি সেবার ঠিক বন্দোবস্ত করেছেন। যে মুখে ঠাকুরের ভোগ খাবে সেই মুখে কাল সকালে দেশে ফিরে কাউকে এবার আর ঠাকুরের অতিথি সেবার নিন্দে করতে হবে না। এইবার ঠিক হয়েছে। ঠিক ঠিক ঠিক, বেশ, আজ আমি নিজের হাতে রাঁধব। তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া যাবে। নিমন্ত্রণ করছি, সব চেলাদের ডাক দাও। গাছের তলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু হলো। রান্নার গন্ধে বন আমোদিত হলো, কিন্তু তরকারি দেখে অবধি চেলাদের আজ আর মোটেই খিদে নেই। যদিও সকালে এক এক মুঠো ছোলা ছাড়া এ পর্যন্ত কারো পেটেই কিছু পড়েনি, কিন্তু প্রভুর নিমন্ত্রণ কারও অগ্রাহ্য করার জো নেই। রান্না শেষ হলে সবাই অতিথিদের জন্য পাতা পেড়ে অপেক্ষা করতে লাগলো। আগে যোধরাও এবং তাঁর লোকজনদের মোটা আটার রুটি আর মুজলতার সেই তরকারি খাইয়ে রাজর্ষি সব চেলাদের নিয়ে খেতে বসলেন। কেবল সেই রাঁধুনি চেলাকে অনেক ডাকাডাকি করেও কেউ আনতে পারল না। সে কম্বল মুড়ি দিয়ে জঙ্গলের কোনখানে যে লুকিয়ে রইল তার আর সারা শব্দ পাওয়া গেল না। খাওয়া শেষ হলে সবাই রাজর্ষির রাঁধা তরকারির সুখ্যাতি করতে করতে যে যার জায়গায় শুতে গেল। মুজ শাকের এমন যে রান্না হতে পারে তা কেউ জানত না। এবার থেকে রোজ এই তরকারি দিয়ে তাঁরা রুটি খাবেন এইসব বলা বলি করছেন। এমন সময় সেই রাঁধুনি এসে উপস্থিত। সবার মুখে তরকারির তারিফ শুনে তার আফসোসের সীমা রইল না। সে ভেবেছিল ওই রং করার পাতাগুলো খেয়ে সবাই মাথা ঘুরে মরবে, কিন্তু এখন দেখছে সবাই দিব্যি পেট ভরিয়ে আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে।
এদিকে শীতের রাতে খিদের জ্বালায় সেই কেবল একা কেঁপে মরছে। শীতের রাত সহজে কাটতে চায় না। রাঁধুনি ঠাকুরটিকে অনেক যন্ত্রণা দিয়ে তবে সে রাত পোহালো। সকালে উঠে একখানা কুড়ুল নিয়ে সে রান্নার কাঠ কাটতে চলেছে। এমন সময় একজন বুড়ো মারোয়ারি সেপাইয়ের সঙ্গে দেখা। পাহাড়ের ঝর্ণার ধারে সে হাত মুখ ধুচ্ছে। তার দাড়ি গোঁফ সব লাল রঙের ছোপ ধরা। কাল সন্ধ্যায় যার দাড়ি ছিল সাদা, আজ তা লাল হয়ে গেল। এই ব্যাপার দেখে রাঁধুনি ঠাকুরটি আর হাসি ধরে রাখতে পারল না। সঙ্গীদের এই মজার খবর দিতে এসে সে দেখে যত পাকা দাড়ি গোঁফওয়ালা ছিল নিজের নিজের দাড়িতে সবাই হাত বোলাচ্ছে এবং এ ওর মুখের দিকে চাওয়াচাই করছে। সবার দাড়ি গোঁফে লাল রঙের ছোপ। ইতিমধ্যে রাজর্ষি বেরিয়ে এলেন। তাঁর দাড়ি কিন্তু সাদা, ধপধপ করছে। এ যে মুজ পাতার রং লেগেছে এটা কারোর মনে হলো না। দাড়িতে রক্ত কোথা থেকে লাগলো এই ভেবে সবার যখন ভয়ে মুখ শুকিয়ে এসেছে, তখন রাজর্ষি সবাইকে অভয় দিয়ে বললেন, নির্ভয়ে থাকো, তোমাদের সুখের সূর্য উদয় হতে আর দেরি নেই। দেখো না, এখনই তার রাঙা আলো তোমাদের মুখে এসে পড়েছে। এখন কিছুদিন এইখানে বিশ্রাম করো, তোমাদের রাজত্ব ফিরে পাবার বন্দোবস্ত করা যাবে। সেই দিন কাঠ কেটে রাঁধুনি ঠাকুর রাজর্ষিকে আর এক বোঝা মুজ পাতা এনে দিতে বললেন। ঠাকুর, আমাকে আজ একটু সেই তরকারি রেঁধে দিতে হবে। বটে, কিন্তু তোমার কালো দাড়িতে লাল রঙের ছোপ তো খুলবে না। আগে দাড়ি পাকুক, তখন একদিন মুজ শাকের চচ্চড়ি খাইয়ে লাল ছোপ ধরিয়ে দেওয়া যাবে। আজ ভালো করে অন্য তরকারি দিয়ে অতিথি খাওয়াবার বন্দোবস্ত করো। সন্ন্যাসী রাঁধুনিটি খেতে যেমন মজবুত, রাঁধতেও তেমনি। সঙ্গে রাজ্যের যত আজগুবি গল্প কেবল তার কাছেই বর্তমান। যোধরাও আর তার সঙ্গীদের বেশ আমোদ আহ্লাদে দিন কাটতে লাগলো। তারা যে বনে আছেন সেটা মনেই হতো না। এদিকে হরোয়া শঙ্কলের হুকুম চণ্ডের কাছে পৌঁছল। যোধরাওকে যেন মারোয়ারের সিংহাসন ফিরিয়ে দিয়ে ঝগড়াঝাটি সব মিটিয়ে নেওয়া হয়, এর ওপর কোনো কথা নেই। চণ্ডের দুই ছেলে মুঞ্জজি এবং কণ্ঠজি তখন মারোয়ার শাসন করছিলেন। তাঁদের ওপর হুকুম হলো যে হরোয়া শঙ্কল কিংবা তাঁর কোনো লোক যোধরাওকে সঙ্গে নিয়ে আসা মাত্র মারোয়ারের সিংহাসন যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। হরোয়া শঙ্কলের দূতের মুখে এই খবর পেয়ে যোধরাওকে নিজেই সঙ্গে নিয়ে তিনি মেবারে চললেন। সেখান থেকে চণ্ডকে সঙ্গে নিয়ে মারোয়ার যাওয়ার কথা। ঠিক সময়ে সবাই মেবার পৌঁছে চণ্ডকে সঙ্গে নিয়ে যোধরাওয়ের রাজত্বে মুন্দরের কেল্লার দিকে চললেন। যোধরাও তখন ছেলে মানুষ। এক রাত্রে সবাই মাঠের মধ্যে তাঁবু গেড়ে আছেন। এমন সময় একটা বুড়ো মারোয়ারি যোধরাওয়ের কানে কানে বলল, দেশে তো এসে পড়েছে, তবে এখন আর চুপ করে থাকা কেন? চলুন আজ রাত্রেই গিয়ে কেল্লাটা দখল করে বসে নিজের সিংহাসন পরের কাছ থেকে চেয়ে না নিয়ে জোটসে কেড়ে নেওয়াই ভালো। কি বলেন? যোধরাও এই কথায় সায় দিলেন। আস্তে আস্তে মারোয়ারি সৈন্য সব মুন্দরের দিকে বেরিয়ে গেল। চণ্ড আর হরোয়া শঙ্কল এই খবর কিচ্ছু জানেন না। সকালবেলা শিবির থেকে বেরিয়েছেন, এমন সময় দেখলেন দূর থেকে এক ঘোড়সওয়ার ছুটে আসছে। তার মাথার পাগড়ি খোলা, বুকের কাপড়ে রক্তের দাগ। সওয়ার যখন ছুটে এসে চণ্ডের কাছে দাঁড়ালো, তখন চণ্ড তাকে নিজের ছেলে কণ্ঠজি বলে চিনতে পারলেন। হরোয়া শঙ্কল তাকে ঘোড়া থেকে নামিয়ে ঘাসের ওপর শুইয়ে দিলেন।
কিন্তু তখনই কণ্ঠজির প্রাণ বেরিয়ে গেল। কে তাকে এমন করে মারল এ দেখবার জন্য তিনি এদিক ওদিক দেখছেন। এমন সময় যোধরাও ঘোড়া ছুটিয়ে এসে বললেন, প্রভু, আমার অপরাধ যদি হয়ে থাকে তো ক্ষমা করবেন। বাপের সিংহাসন আমি কারোর কাছে ভিক্ষা বলে চেয়ে নিতে পারলাম না। নিজের জোরে ফৌজ পাঠিয়ে দখল করেছি। লড়াই শেষ হয়ে গেছে। চণ্ডজির হাতে আমার বাপ পশুর মতো মারা পড়েছে। তারই ধার তার 2 ছেলেকে যুদ্ধে বীরের মতো মেরে শোধ দিলাম। এতে যদি আমার দোষ হয়ে থাকে তো আমায় শাস্তি দিন। চণ্ডের মুখে কোনো কথা সরল না। হরুয়াশঙ্কর খানিক ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, যোধরাও ভুল করেছ। চণ্ডের কোনো দোষ ছিল না। তুমি বালক বলে এবার তোমায় শাস্তি দিলাম না, কিন্তু প্রতিজ্ঞা করো আর কখনো মেবারের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। আর এই মাটিতে যেখানে এই বীর কণ্ঠজি পড়ে রয়েছেন, এই পর্যন্ত মেবারের রাজ্যের সীমা ঠিক হলো। এরপর থেকে তোমার রাজত্ব। চণ্ড চোখের জলের মধ্যে দিয়ে দেখলেন, যেখানে তার কণ্ঠজির প্রাণশূন্য দেহ পড়ে আছে সেখানে সকালের আলোতে সমস্ত মাঠ জুড়ে সোনার ফুলের মতো আওলার কচি ফুল ফুটে উঠেছে। তিনি হরুয়াশঙ্করের দিকে চেয়ে বললেন, এই আওলার ফুলই যেন শান্তির ফুল হয়। যত দূর এই ফুল ফুটবে তত দূর যেন মেবারের রাজ্য, এইটাই সবাই বলে। আমার কাজ শেষ হয়েছে প্রভু। আমাকে এখন আপনার সঙ্গী করে লুনি নদীর পাড়ে তপবনে আশ্রয় দিন। রাজর্ষি সম্মতি জানিয়ে বললেন, তথাস্তু। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প চণ্ড, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী বুধবার আপনি শুনবেন রাজকাহিনীর পরবর্তী গল্প।